ঠিক তখনই কুটিরের মেঝের মাটি ভেদ করে উঠে আসে এক ভয়ঙ্কর ডাইনি। ওম হ্রিং ক্রিং পাতালপুরী দেব্যই নমঃ। জাগো জাগো পাতালপুরীর দেবী, জাগো, আমাকে শক্তি প্রদান করো। এইভাবে পাতালপুরীতে জ্বলন্ত অগ্নিপিণ্ডের সামনে বসে ডাইনি যজ্ঞে আহুতি দিতে থাকে আর বলে, বেশ, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই নিয়ে ৯৮টি পরীদের বাচ্চার বলিদান সম্পন্ন হবে। আর মাত্র ২টি বাচ্চার বলিদান দিতে পারলেই পাতালপুরীর কালো শক্তির দেবী সন্তুষ্ট হবেন। আর তিনি সন্তুষ্ট হলেই আমি পরবর্তী পাতালপুরীর রানী হব। এই কথা বলে ডাইনি বিকট এক অট্ট হাসি হাসতে থাকে। আর এদিকে তখন পরীরাজ্যে কি হয়েছে লালপরি? তুমি এইভাবে বসে বসে কাঁদছো কেন? এই কিছু বছর ধরে পরীরাজ্যের একের পর এক সন্তানকে ওই ডাইনির হাতে তুলে দিতে আমি যে আর পারছি না। চুপ করো লালপরি, সবই বুঝতে পারছি। আর কয়েকদিনের মধ্যেই তোমার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তুমি এইভাবে কান্নাকাটি করলে তো তারও কষ্ট হবে। রানীপুরীর প্রাণ ফেরানোর জন্য আমরা বুকে পাথর চেপে নিজেদের একের পর এক সন্তানকে ওই দুষ্ট ডাইনির হাতে তুলে দিয়েছি। জানি না আর কতদিন আমাদের এই অভিশাপের বোঝা বয়ে বেড়াতে হবে। তুমি চিন্তা করো না লালপরি, পরীরাজ্যে রানীপরি ফিরে এলেই দেখো সব ঠিক হয়ে যাবে। আমাদের পরীরাজ্য আবার আগের মতো হাসি খুশি প্রাণোচ্ছল হয়ে উঠবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। পরীরাজ্যে আজ খুশির সমারোহ। লালপরি এক ছোট্ট ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাই পরীরাজ্যের সমস্ত পরীরা সেই সদ্যজাত সন্তানকে নিয়ে আনন্দে মেতেছেন। কিন্তু লালপরির চোখে মুখে এক কালো মেঘের ছায়া। কি হয়েছে লালপরি? আজ এত খুশির দিনে তুমি এমন মুখ কালো করে বসে আছো কেন? দেখো তোমার পুত্রকে কত সুন্দর দেখতে হয়েছে। ওর মুখের দিকে তাকালে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। লালপরি তার পুত্রকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলে, ও যে আমাদের কাছে মাত্র কয়েকদিনের অতিথি। ওর ৬ মাস বয়স পূর্ণ হলেই যে ওকে আমাকে আবার ওই ডাইনির হাতে তুলে দিতে হবে, সেটা ভেবেই যে আমার বুকটা ফেটে যাচ্ছে। নীলপরি, কেঁদো না লালপরি, কেঁদো না। যতদিন ও আমাদের কাছে আছে ততদিন ওকে নিয়ে না হয় আমরা আনন্দে থাকি। এইভাবে দিন কেটে যায়। লালপরির পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। দেখতে দেখতে ৬ মাস কেটে যায়। আর সেই দিনটাও চলে আসে যেদিন লালপরীকে তার পুত্র সন্তানকে ওই ডাইনির হাতে তুলে দিতে হবে। লালপরি তার সন্তানকে নিয়ে পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে তখন, কি গো শুনছো? আজও তো তেমন ভাবে কাঠ বিক্রি হলো না। ঘরে এক ফোঁটা চালও নেই। ছেলেটাও আজ আধ পেটা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। সবই বুঝতে পারছি গিন্নি, কিন্তু বড় ব্যবসাদারেরা জঙ্গলের সব গাছ কেটে কেটে প্রায় জঙ্গল শেষ করে ফেলেছে। গাছের ডালপালা কেটে বিক্রি করতাম, এখন আর গাছের ডালপালাও পাওয়া যাচ্ছে না। শোনো না, আমি বলি কি, কাল সকালে কাঠ কাটার সঙ্গে সঙ্গে তুমি কিছু মধুও পেরে নিয়ে এসো। বাজারে বিক্রি করলে তা থেকেও 2 পয়সা হবে। তুমি ঠিক বলেছ তো, তবে কাল সকালে নয়, আমি আজ রাতেই যাব। সকালে যদি কেউ আমাকে গাছ থেকে মধু পাড়তে দেখে, তাহলে বাকি কাঠুরেরাও আবার মধু পাড়তে শুরু করবে। এই কথা বলে পঙ্কজ বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যাওয়ার পরেই সে হঠাৎ দেখতে পায় আকাশ থেকে কি যেন একটা উড়ে এসে জঙ্গলের দিকে প্রবেশ করছে। ও বাবা, ওটা আবার কি? ওই জঙ্গলের দিকেই তো গেল, গিয়ে দেখি তো একবার ব্যাপারটা। এই কথা বলে পঙ্কজ জঙ্গলের ভিতরে প্রবেশ করতে থাকে। আর দেখা যায় লালপরি জঙ্গলের ভেতরে একটি কুটিরের সামনে এসে কুটিরের ভিতরে প্রবেশ করে। আর তারপর, আরে, জঙ্গলের ভিতর এমন গুপ্ত কুটির
এতবার এই জঙ্গলে কাঠ কাটতে এসেছি, তারপরেও এই কুটির কোনোদিনও তো চোখে পড়েনি। দেখি তো ভিতরে কারা থাকে। এই কথা বলে পঙ্কজ ওই কুটিরের জানলা দিয়ে ভিতরে উঁকি দিয়ে দেখে এক অপরূপ লাল পরী ছোট্ট একটি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঠিক তখনই কুটিরের মেঝের মাটি ভেদ করে উঠে আসে এক ভয়ঙ্কর ডাইনি। সে ওই লাল পরীর হাত থেকে সেই বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে জোরে জোরে হাসতে থাকে। আর ওই লাল পরী কুটির থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে আকাশে উড়ে যায়। ওরে বাবা রে বাবা, আমি এসব কি দেখলাম! না না, গিন্নিকে গিয়ে এক্ষুনি এই সব ঘটনাটা জানাতে হবে। তারপর পঙ্কজ তার বাড়িতে ফিরে গিয়ে অনিতাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে অনিতা বলে, কি বলছো গো? না না বাপু, তোমাকে আর ওই জঙ্গলের দিকে যেতে হবে না। এরপর বেশ কিছু মাস কেটে যায়। একদিন পঙ্কজের কাঠ কেটে বাড়ি ফিরতে ভালোই সন্ধে হয়ে যায়। জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পায়। আর এদিক ওদিক তাকাতেই সে দেখতে পায় একটি গাছের নিচে দাঁড়িয়ে সেই লাল পরী আবারও একটি বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছে। তখন পঙ্কজ তার কাছে গিয়ে বলে, কে তুমি? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি লাল পরী, পরীরাজ্য থেকে এসেছি। আমাদের পরীরাজ্যের যে ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ, এর আগের দিনও আমি তোমাকে দেখেছি ওই কুটিরের মধ্যে প্রবেশ করতে, আর এক ভয়ঙ্কর ডাইনি পাতাল থেকে বেরিয়ে তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে চলে গেল। আচ্ছা, ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো। তারপর লালপরি পঙ্কজকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। আজ থেকে কিছু বছর আগে আমরা পরীরাজ্যের সমস্ত পরীরা মিলে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলাম। আর ভ্রমণ করতে করতে এই জঙ্গলে এসে পড়ি। ঠিক তখনই এক দুষ্টু ডাইনি আমাদের উপর আক্রমণ করে আর আমাদের রানী পরীকে বন্দি বানিয়ে নেয়। তারপর আমাদের বলে, শুনে রাখ, যদি তোদের এই রানী পরীকে বাঁচাতে চাস, তাহলে তোদের সন্তান জন্ম নেবার পর তাদের 6 মাস বয়স পূর্ণ হতেই আমার হাতে তুলে দিয়ে যাবি। পর পর আমায় 100টি পরীদের বাচ্চা দিয়ে যাবি। রানী পরী না থাকলে আমাদের পরীরাজ্য যে ধ্বংস হয়ে যাবে। তাই আমরা বাধ্য হয়ে আমাদের একের পর এক সন্তানকে ওই দুষ্টু ডাইনির হাতে তুলে দিই। আজ এই কন্যা সন্তানকে তার হাতে তুলে দিলে 100তম বাচ্চা দেওয়া সম্পূর্ণ হবে। কিন্তু আমার এই সন্তানকে ওই ডাইনির হাতে তুলে দিতে একদম মন চাইছে না। কেঁদো না লালপরি, তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়ি চলো। আমার গিন্নিকে সব কথা খুলে বলি, তারপর আমরা 3 জন মিলে ওই ডাইনিকে জব্দ করার একটা ঠিক উপায় বার করব। তারপর লালপরি পঙ্কজদের বাড়িতে যায় আর তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। সব কিছু শুনে অনিতা বলে, সবই তো শুনলাম। সন্তান হারানোর যে কি কষ্ট সে আমি বুঝতে পারছি। আমিও তো একজন মা। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপর তারা 3 জনে মিলে একটি পরিকল্পনা করতে থাকে। আর অনিতা লালপরীর ছদ্মবেশ ধরে বাচ্চাটিকে কোলে নিয়ে জঙ্গলের ওই কুটিরের মধ্যে যায়। আর ডাইনি সেখান থেকে বেরিয়ে এসে, আজ 100টি বাচ্চা সম্পূর্ণ হবে। তাড়াতাড়ি তোদের ওই বাচ্চাকে আমার কোলে তুলে দে। কখনো না, আজ আমি এইভাবে আমার বাচ্চাকে তোমার কোলে তুলে দেব না। আমরা তো একের পর এক বাচ্চাকে তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু আমাদের রানী পরী যে তোমার কাছে সুরক্ষিত আছে তার কি প্রমাণ? তুমি আজ আমাকে তোমার সাথে ওই পাতালপুরীতে নিয়ে চলো, তবেই আমি বিশ্বাস করব। ঠিক আছে, তবে আয় আমার সাথে। তারপর ডাইনি ছদ্মবেশে অনিতাকে তার সাথে পাতালপুরীতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখে রানী পরীকে একটি কাঁচের জারের মধ্যে সে বন্দি করে রেখেছে। দেখেছিস, এবার এই বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। গভীর রাত হলে আমি যজ্ঞে বসবো। এখন আমাকে যজ্ঞের সমস্ত জিনিসপত্র জোগাড় করতে যেতে হবে। না না, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। আজ আমি রানী পরীকে আমার সাথেই নিয়ে যাব। ঠিক আছে,
কিন্তু আমার যজ্ঞ সম্পূর্ণ হলে তবেই তুই রানী পরীকে এখান থেকে নিয়ে যেতে পারবি। কিন্তু মনে রাখিস, এখানকার কোনো জিনিসে তুই হাত দিবি না। এই কথা বলেই ডাইনি সেখান থেকে চলে যায়। আর অনিতা গোটা পাতালপুরি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি ওই ডাইনিকে হত্যা করার কোনো একটা উপায় খুঁজে পাওয়া যায়। তারপরেই হঠাৎ সে একটি উজ্জ্বল কাঁচের গোলক দেখতে পায়, যার মধ্যে ভ্রমরের মতন কিছু একটা রয়েছে, আর তার নিচেই রয়েছে একটি পুঁথি। সেই পুঁথিটি হাতে তুলে নিয়ে পড়তেই, এই তো পেয়েছি ডাইনিকে ধ্বংস করার উপায়। এই কথা বলেই অনিতা ওই গোলকটিকে হাতে তুলে নেয়। ঠিক সেই সময় সেখানে ডাইনি চলে আসে। খবরদার বলছি, তুই ওটা হাতে কেন নিয়েছিস? রেখে দে বলছি, রেখে দে ওটা। রেখে দেব? আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। ছোট ছোট দুধের শিশুগুলোকে হত্যা করে তুই পাতালপুরের রানী হবি? দাঁড়া, দেখাচ্ছি মজা, তোর রানী হওয়া বের করছি। এই কথা বলে অনিতা ওই কাঁচের গোলকটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ছুড়ে দেয়। কাঁচটি ভেঙে ভ্রমরের গায়ে আগুন লেগে যায়। ভ্রমরের গায়ে আগুন লাগতেই ওই ডাইনিও দাউ দাউ করে জ্বলতে থাকে। ওরে বাবা রে, ওরে রে, ওরে গেল। আর কিছুক্ষণের মধ্যে ডাইনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তারপর অনিতা রানী পরীকে মুক্ত করে উপরে ফিরে আসে। আজ আমাকে বাঁচিয়ে তুমি পরিরাজ্যকে বিপদ মুক্ত করেছ। আমি তোমায় আশীর্বাদ করছি, তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে রানীপরী আকাশপথে উড়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।